আসসালামু আলাইকুম, আমন্ত্রণ প্রত্যেককে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো। সাইদির মামলায় যে কোনো দিন রায় ঘোষণা, হ্যাকিং এর অভিযোগে ইকোনমিস্ট ম্যাগাজিনের বিরুদ্ধে কারণ দর্শাও। পুলিশের উপর জামায়াতের আক্রমণকে পরিকল্পিত বলেছেন প্রধানমন্ত্রী, ধৈর্য ও সাহসের সঙ্গে প্রতিরোধের নির্দেশ। রোববারের অবরোধে গাড়ি বের না করতে বলেছে 18 দল, রাষ্ট্রপতি শাসিত সরকারে ফিরে যেতে এরশাদের আহ্বান। পদ্মা সেতু প্রকল্প ঝুলে যায়নি, দাবি যোগাযোগ মন্ত্রীর, সবকিছু স্পষ্ট হতে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ। এবং টমেটো পাকাতে হরমোনের ক্ষতিকারক মাত্রা ও ব্যবহার বিধি সম্পর্কে ধারণা নেই কৃষকের, নীরব কৃষি বিভাগ। এছাড়াও এক্সিম ব্যাংক বিশেষ সংবাদে থাকছে সালের প্রায় সব মাসে সাপ্তাহিক ছুটির সঙ্গে উৎসব পার্বণের ছুটির খবর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দেলোয়ার হোসেন সাইদির মানবতা বিরোধী অপরাধের মামলায় যে কোনো দিন রায় ঘোষণা করার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ইমেইল এবং স্কাইপ অ্যাকাউন্ট হ্যাক করা এবং বিচারিক বিষয়ে জানতে চাওয়ায় ব্রিটিশ ম্যাগাজিন ইকোনমিস্টকে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন আদালত। মাজহুল হক মান্নার রিপোর্টে দেখুন বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতাদের মধ্যে প্রথমেই শুরু হয়েছিল দেলোয়ার হোসেন সাইদির মামলার কার্যক্রম। তার বিরুদ্ধে ৭১ হত্যা, ধর্ষণ, লুটপাট এবং অগ্নিসংযোগ সহ ২০টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর পক্ষে ট্রাইব্যুনাল 1-এ 2 দফায় 12 সেশনে আইনি এবং তথ্য প্রমাণের উপর যুক্তি উপস্থাপন করেন তারা। তবে একটি অভিযোগ বাদ দেওয়া হয়। জবাবে 15 সেশনে যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ। দুপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার পর্যায়ে চলে এসেছে সাইদির মামলা। ট্রাইব্যুনালের চেয়ারম্যান সাহেব বলেছেন যেটা শুধুমাত্র যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আমাদের সামনে আছে তার উপরে ভিত্তি করে আমরা রায় ঘোষণা করব। যে কোনো সময়ই হতে পারে। 19টা অভিযোগই আমরা সাক্ষ্য প্রমাণ, মৌখিক এবং দালিলিক সাক্ষী এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই মামলা যেহেতু সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, সেজন্য আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। প্রসিকিউশন পক্ষ তারা মাওলানা সাইদির বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন তা প্রমাণের সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। একদিনের দণ্ড দেওয়ার মতো কোনো অভিযোগ তাদের প্রমাণ করতে পারেনি, অবশ্যই খালাস হবে। সাইদির মামলায় আসামিপক্ষের শেষ দিনের যুক্তি উপস্থাপনের সময় প্রথম ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক তার ইমেইল এবং স্কাইপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানান। এই কারণে মাননীয় চেয়ারম্যান লন্ডনের ইকোনমিস্ট বেস্ট পত্রিকার সম্পাদক রব গিফোর্ড এবং অ্যাডাম রবার্টসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন নেওয়া হবে না এই বিষয়ে জানতে চেয়েছেন। 3 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন এবং যদি যথাযথভাবে জবাব দেওয়া না হয় তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশ প্রদান করেছেন। এদিন জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মামলায় যুক্তি উপস্থাপন শুরুর দিন 10 ডিসেম্বর ঠিক করেছেন দ্বিতীয় ট্রাইব্যুনাল। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবতা বিরোধী অপরাধের বিচার বাধাগ্রস্ত করতে জামায়াত শিবির মাঠে নেমেছে। তারা পরিকল্পিতভাবে পুলিশের ওপর আক্রমণ চালাচ্ছে। পুলিশ বাহিনীকে ধৈর্য ও সাহসের সঙ্গে তাদের অপতৎপরতা প্রতিহত করতে বলেছেন প্রধানমন্ত্রী। আলিয়াস করে তোলা ছবিতে আবু সালে মোহাম্মদ ফাত্তাহকে সঙ্গে নিয়ে রিপোর্ট করেছেন তারিকুল ইসলাম মাসুম। বাংলাদেশ পুলিশ একাডেমির শতবর্ষ পূর্তি উৎসব রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাডেমির প্যারেড গ্রাউন্ডে হেরিটেজ প্যারেডের অভিবাদন ও প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মুঘল আমল থেকে বর্তমান সময় পর্যন্ত পুলিশ বাহিনীর পোশাক এবং সাজসজ্জা নিয়ে হেরিটেজ প্যারেডে অংশ নেয় 10টি কন্টিনজেন্ট। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, ঐতিহ্যবাহী সারদা পুলিশ একাডেমিকে সেন্টার অফ এক্সিলেন্সে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার। বাংলাদেশ শান্তি মিশনে পুলিশ প্রেরণকারী শীর্ষ দেশ, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে ইতিমধ্যেই আপনারা দেখেছেন কোন কোন মহল মাঠে নেমেছে। পরিকল্পিতভাবে পুলিশ বাহিনীর উপর তারা এই বিশেষ করে জামায়াত শিবির আক্রমণ চালাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য ধৈর্য সাহসের সাথে এই অপতৎপরতা রোধ করে
আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত জোট সরকার দেশকে সন্ত্রাসী ও জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। সেই বদনাম ঘুচিয়েছে বর্তমান সরকার। 2001-এর নির্বাচনের পর 4 দলীয় জোট সন্ত্রাস, হত্যা, নির্যাতন, চক্ষু উৎপাদন, হাতুড়ি দিয়ে পিটিয়ে মানুষকে পঙ্গু করা, হত্যা করা সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সারা দেশে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছিল। বাংলা ভাই 21শে আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা এবং বিভিন্ন জেলায় সিরিজ বোমা, অর্থাৎ একই দিনে বিভিন্ন জেলায় 500টা বোমা হামলা হয়েছিল। গণতন্ত্র প্রায় বিপন্ন হওয়ার পথে ছিল। আমরা সেই অচল অবস্থা কাটিয়ে দেশকে আবার উন্নত এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। অনুষ্ঠানের হর্স শো ও ব্যান্ড শো মুগ্ধ করে উপস্থিত সবাইকে। সৃষ্টির পর থেকে পুলিশ বাহিনীকে শাসক গোষ্ঠী বিভিন্ন সময় শোষণের যন্ত্র হিসেবে ব্যবহার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, সারদা, রাজশাহী। রোববারের রাজপথ অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে ওই দিন রাস্তায় গাড়ি বের না করতে বলেছে বিএনপি। এরশাদ পতন দিবসের আলোচনায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, দেশপ্রেমিক সরকার আজ চোরের রাজায় পরিণত হয়েছে। চকর মারিথার রিপোর্ট। গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে 18 দলীয় জোটের আলোচনা। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজপথের আলোচনায় জোট নেতারা অভিযোগ করেন, এরশাদকে সঙ্গে নিয়ে এরশাদের পথেই হাঁটছে সরকার। আলোচনায় অংশ নিয়ে রোববারের রাজপথ অবরোধ কর্মসূচি নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আগামী 9 তারিখে যে রাজপথ অবরোধ ঘোষণা করা হয়েছে আনসারের পক্ষ থেকে, এই রাজপথ অবরোধে আপনারা দয়া করে কেউ গাড়ি বের করবেন না। জনগণের কাতারে আসুন, জনগণের সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনাদের সমস্যা সমাধান হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পদ্মা সেতুতে সরকারের দুর্নীতির কারণে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন তার মন্ত্রী আবুল হোসেন হচ্ছে দেশপ্রেমিক। বন্ধুগণ, এই দেশপ্রেমিক আজকে প্রমাণিত হয়েছে যে চোরের রাজা। আর তাকে বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে না। এই দুদক দুর্নীতি দমন কমিশন আবুল হোসেনের বিরুদ্ধে মামলা দিতে চায় না। কেন দিতে চায় না? কারণ ঘুষের টাকাটা তার হাত দিয়েই পাচার হয়েছে। বন্ধুগণ, নতুন পুরাতন স্বৈরাচার আর ফ্যাসিস্ট শক্তি এক হয়ে বিরোধী দলের উপর নির্যাতন করছে বলেও অভিযোগ 18 দলীয় জোট নেতাদের। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্র ক্ষমতা থেকে গণ অভ্যুত্থানে নিজের পতনের দিনটিকে সংবিধান রক্ষা দিবস হিসেবে পালন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট এইচ.এম. এরশাদ। সরকার এবং বিরোধী দলের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন হলে জনগণ তাকেই জয়ী করবে। রিপোর্ট করছেন রিজওয়ান কাদের। 90-এর 6 ডিসেম্বর ছাত্র গণ অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। ভাইস প্রেসিডেন্ট মওদুদ আহমদ পদত্যাগ করলে সব দল প্রস্তাবিত বিচারপতি শাহাবুদ্দিন আহমদ ভাইস প্রেসিডেন্ট হন। এরপর এরশাদ পদত্যাগ করলে অস্থায়ী রাষ্ট্রপতি হন শাহাবুদ্দিন আহমদ। ছাত্র গণ অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেও এভাবে সাংবিধানিক ধারাবাহিকতা থাকায় 6 ডিসেম্বরকে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে এরশাদের জাতীয় পার্টি। আমি ইচ্ছা করলে ক্ষমতা নাও ছাড়তে পারতাম। আমি শান্তিপ্রিয় মানুষ, রক্ত পছন্দ করি না, তাই সেদিন ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। এখনো বলবো, উচ্চ কণ্ঠে বলবো, আমার ভয়ে, আমার জনপ্রিয়তার ভয়ে সংবিধান পরিবর্তন করলেন। আমাকে বলা হয়েছিল দুর্নীতিবাজ। 5 বার কিন্তু আমার সমাজ দেশ দুর্নীতি চ্যাম্পিয়ন হয় নাই। আমরা কিন্তু দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছি। হাততালি দাও সবাই। অন্যরা যে দিনটিকে স্বৈরাচার পতন দিবস হিসেবে পালন করে, সেই দিনে দলের ভিন্ন নামের কর্মসূচিতে এরশাদ দাবি করেন, ব্যক্তি জনপ্রিয়তায় এখনো তিনিই শীর্ষে। লাঞ্ছনের প্রতিশোধ আমাদের নিতে হবে একদিন। অত্যাচার করে নয়, আন্দোলন করে নয়, নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে। অনেকেই বলেন মহাজোট থেকে বেরিয়ে আসুন। আমি জানি কখন বেরিয়ে আসতে হবে, এই কথা মুখে নেবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের, সংবিধান পরিবর্তন করুন,
রাষ্ট্রপতি প্রত্যাশী সরকার আনুন, নির্বাচন দিন, আমার বিরুদ্ধে নির্বাচন করুন। চ্যালেঞ্জ দিচ্ছি, 3 দল মিলে প্রার্থী দিন আমার বিরুদ্ধে, আমি ইনশাআল্লাহ জয়ী হব। জীবনের শেষ প্রান্তে এসে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থার চালুর ঘোষণা দিয়েছেন উর্দি সহ এবং উর্দি ছাড়া 9 বছর দেশ শাসন করা এরশাদ। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। পদ্মা সেতু প্রকল্প একেবারে ঝুলে যায়নি বলে দাবি করেছেন যোগাযোগ মন্ত্রী। সবকিছু পরিষ্কার হতে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষার পরামর্শ তার। প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেছেন, পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করতে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি আছে। অর্থ মন্ত্রণালয়ে টাকা দিলেই কাজ শুরু হয়ে যাবে। পরাকাজিমের রিপোর্ট। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগের কার্যক্রম জানাতে সেতু ভবনে যোগাযোগ মন্ত্রীর প্রেস ব্রিফিং। লিখিত বক্তব্যে মন্ত্রী পদ্মা সেতুর প্রস্তুতিমূলক কাজ, দেশের বিভিন্ন জায়গায় ওরাল সড়ক ও টানেল নির্মাণের অগ্রগতি নিয়ে কথা বলেন। তবে এসব ছাপিয়ে সাংবাদিকদের আগ্রহ পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে দুদকের সমঝোতা না হওয়ায় এই সেতুর ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইতিবাচক স্বপ্নই দেখালেন মন্ত্রী। বিশ্বব্যাংকের দুটো টিমের কোনো টিমই কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠক করেনি। তারা বৈঠক করেছেন অর্থ মন্ত্রণালয়, ইআরডি এবং দুদকের সঙ্গে। কাজে এ বিষয়ে জবাবও দেবেন তারা। আমি অর্থমন্ত্রী কখন অর্থ দেবেন সেদিকে তাকিয়ে আছি। আমাদের প্রস্তুতিমূলক কাজ প্রায় সম্পন্ন। পদ্মা সেতু সম্পর্কে এর ভবিষ্যৎ নিয়ে যেটাই বলুন, আমি এখনো এটাই নিশ্চিত যে এটা একেবারে ঝুলে গেছে এ কথা বলার সময় এখনো আসেনি। ফেব্রুয়ারি পর্যন্ত সবকিছু পরিষ্কার হতে আমাদের অপেক্ষা করতে হবে। বিশ্বব্যাংক ছাড়াও পদ্মা সেতুতে মালয়েশিয়ার অর্থায়ন নিয়েও অনিশ্চয়তা আছে কিনা সে প্রশ্নেরও উত্তর দেন যোগাযোগ মন্ত্রী। মালয়েশিয়ার প্রস্তাবটি আমাদের টেকনিক্যাল কমিটি মূল্যায়ন করেছে। মূল্যায়ন করার পর আমাদের কিছু অবজারভেশনের এবং কোয়েরি আছে। এই কোয়েরি এবং অবজারভেশনের বিষয়টি আমরা তাদের জানিয়েছি। তারা এখনো জবাব দেননি। আমরা জবাবের অপেক্ষা আছি। জবাব দেওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব। মালয়েশিয়াকে আমরা এখনো না বলিনি। অন্য এক প্রশ্নের উত্তরে যোগাযোগ মন্ত্রী জানান, তার মন্ত্রণালয়ে গত 1 বছরে কোনো দুর্নীতি হয়নি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। টমেটো পাকানোর কাজে হরমোনের ব্যবহারই যেন এখন স্বাভাবিক হয়ে গেছে। টমেটো চাষ এলাকায় দেদারসে ব্যবহার হচ্ছে নামি বেনামি বিভিন্ন কোম্পানির হরমোন, যেগুলোর ক্ষতিকারক মাত্রা, ব্যবহার বিধি কোনো কিছু সম্পর্কেই কৃষকের ধারণা নেই। এ বিষয়ে কৃষি বিভাগেরও তেমন কোনো পদক্ষেপ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। স্প্রে ছাড়া টমেটো পাকে এমন ধারণাই যেন মিথ্যে হয়ে গেছে রাজশাহীর গোদাগাড়ির মতো টমেটো সমৃদ্ধ এলাকায়। সেখানে শত শত হেক্টরের টমেটো ক্ষেত থেকে তুলে এভাবে আঙিনায় বিছিয়ে মেশানো হচ্ছে হরমোন। প্রথম টমেটো শুকালেন, শুকায় তারপর এটা মারলাম, তারপর মারার পরে আবার শুকাইলাম, আচ্ছা আবার উল্টাইলাম, আচ্ছা আবার মারলাম, আচ্ছা ওই 6 লিটার পাম্পি আবার এই 30 মণ এরকম কয়বার মারতে হয়? 3 বার মারতে হয়। 3 বার দেওয়ার পরে 3 বার শুকাইতে হয়। তারপরে কদিনে পাক ধরে? 3 দিন পরে আবার বাইর করলাম, হ্যাঁ, আবার রোদ দিলাম, হ্যাঁ, আবার উঠাইলাম, হ্যাঁ, আবার 3 দিন পরে পাকবে। 6 দিন লেগে যাবে। এইটা কেন দেন আপনারা বলেন তো? ওইটা ওই যে ওই মানে লুজ হয়ে যায় টমেটোটা, ওই কারণে আর একটু কালারটা ভালো হয়। প্রশ্ন হলো, এটি কি টমেটো পাকানোর জন্য নির্ধারিত কোনো উপকরণ? কোথাও তো নাই লেখা যে এটা দিয়ে টমেটো পাকানো যাবে। তাহলে কিসের ভিত্তিতে আপনারা দেন এটা? এখানে দেখেন পরিষ্কার লেখা আছে তুলা, আনারস, আখ। এটা সব হচ্ছে গাছের বৃদ্ধি হবে। এলাকার সব বাজারেই কীটনাশক ও কৃষি উপকরণের দোকানে শোভা পাচ্ছে গ্রোথ রেগুলেটরের বোতল, যেগুলোর গায়ের লেবেলে টমেটো পাকানোর কোনো নির্দেশনাই উল্লেখ নেই। টমেটো পাকানোর জন্য ব্যবহার করে। এখানে কোথায় লেখা আছে টমেটোর জন্য এটা ব্যবহার হবে? এগুলো আমরা জাস্ট বিক্রেতা আর কি, কাস্টমার চাই আমরা বিক্রি করি। আর কৃষক বা ব্যবসায়ী ব্যবহার করছেন একজন আরেকজনের দেখা দেখি। এইটা দিতে ব্যবহার করতে কইছে কে? এখন কেউ তো বলেনি। তাহলে কেমনে শুরু হলো? টমেটো পাকাচ্ছে অনেক পাকে বলে পাকায়। ধান এরিয়া দিতে হবে। ভালো পাকে তাই। স্প্রে প্রসঙ্গে কৃষকের জানাশুনো এতটুকুই। ভোক্তারাও জানেন না গ্রোথ হরমোনের নামে প্রতিদিন টমেটোর সাথে তারা কি খাচ্ছেন। এই অঞ্চলে গ্রোথ হরমোনের এই ব্যবহার সম্পর্কে বিশেষজ্ঞরা জানেন কতটুকু? প্রশ্ন সেখানে। এটা যেহেতু একটা কেমিক্যাল গাছে প্রয়োগ করার জন্য, এটা তো নট ফর টমেটো,
নট ফর টমেটো ঠিকই আছে, এখানে লিখে নাই, কিন্তু মূল উপাদান যেটা এটা আমি জানি না কিন্তু কি জন্য লিখে নাই এটা। কিন্তু ক্ষতিকারক এই মাত্রা বুঝে কৃষি বিভাগ রয়েছে নীরব। জনস্বাস্থ্যের পক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোরও নেই তেমন উদ্যোগ। শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে বিজয়ের মাসের খবর। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় কার্যক্রমের প্রস্তুতি চলছে রাষ্ট্রীয় সালামের অনুশীলন। হাবিবুর রহমানের তোলা ছবিতে ওবায়দুল রশিদের রিপোর্ট। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে সাভারে জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় 1979 সালে, শেষ হয় 1982 সালে বিজয় দিবসের প্রাক্কালে। প্রতি বছর এখানে 16 ডিসেম্বর বিজয় দিবসের সকালে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে প্রদর্শন করা হয় রাষ্ট্রীয় সালাম। এবছর 1 ডিসেম্বর থেকে সকালে এবং বিকেলে 2 দফা স্মৃতিসৌধের অনুষ্ঠানগুলোর অনুশীলন শুরু হয়। মূল অনুষ্ঠানে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এ ধরনের একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি এবং আমাদের পুরো দল অত্যন্ত গর্বিত। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন শেষে শ্রদ্ধা নিবেদন করবেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানেরা এনে দিয়েছিলেন স্বাধীনতা। সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যে প্রস্তুতি তা যেন আহ্বান জানাচ্ছে বিজয়ের পথে আরো এগিয়ে যেতে। সেনা, নৌ এবং বিমান বাহিনীর চৌকস দল বিজয় দিবসে জানাবেন সশস্ত্র রাষ্ট্রীয় সালাম। এই সম্মান গার্ডে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী একটি চৌকস দল নিবিড় অনুশীলন করছে। করি আমাদের এই অনুশীলন সফলমণ্ডিত হবে এবং আমরা একটি সুন্দর গার্ড প্রদর্শন করতে পারবো। শুধু অনুশীলনই নয়, কাজ চলছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনেরও। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, সাভার, ঢাকা। ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছি, বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে মাঠ পর্যায়ে সব কাজ গুছিয়ে আনার দাবি, ঢাকায় 3 দিনের ডিজিটাল ওয়ার্ল্ড। এবং মিশরের প্রেসিডেন্ট ভবনের সামনে ট্যাঙ্ক ও সেনা মোতায়েন, যে কোনো মূল্যে 15 ডিসেম্বরে গণভোট। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। আইটি সেক্টরে দেশে এখন 700-রও বেশি কর্মসূচি চলছে। 2021-এর আগেই ডিজিটাল বাংলাদেশ করতে মাঠ পর্যায়ে সব কাজ গুছিয়ে আনার দাবি করেছে সরকার। এরকম বাস্তবতায় আইটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ বলেছেন, তৈরি পোশাক শিল্পের মতো আইটিতেও শীর্ষ স্থানে যেতে পারবে বাংলাদেশ। বিস্তারিত মুস্তফা মল্লিকের রিপোর্টে। গত নির্বাচনে নির্বাচনী ইশতেহার ভিশন 2021 ঘোষণা করে বাংলাদেশ। দায়িত্ব গ্রহণ করে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে আইটি সেক্টরে গুরুত্ব দেয় শেখ হাসিনার সরকার। বর্তমান মেয়াদের শেষ দিকে এসে সরকার বলছে, নির্দিষ্ট সময়ের অনেক আগেই লক্ষ্য অর্জন হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনের ডিজিটাল ওয়ার্ল্ড মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আইটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ বললেন, 2021-এর অনেক আগেই স্বপ্ন বাস্তবায়ন হবে। We wanted to ensure that there was no digital divide, that all the people of our country would benefit from these digital services. Today I am happy to announce that we have come very far in achieving those goals. Part of the goal and part of the vision was to create an IT industry in Bangladesh. We are the world's second largest exporter of garments. My goal was, and still is, that as part of our Vision 2021, that by the year 2021, which is in approximately a decade from now, our IT exports will exceed our garments exports. That is the goal. কৃষিমন্ত্রী বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সব সেক্টরেই শুরু হয়েছে ডিজিটাল কার্যক্রম। টেলিমেডিসিন কার্যক্রম চালু হয়েছে। আখ চাষিরা মোবাইল ফোনের মাধ্যমে
চিনি কলগুলোতে তাদের উৎপাদিত আখ বিক্রি করতে পারছেন। এরকম 700-এরও বেশি সেবা প্রদানের কর্মসূচি নেওয়া হয়েছে। টেন্ডারের ঝামেলাও অনেক কমে এসছে এই সেবার কারণে। এসব সেবা কম খরচে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় পৌঁছে দেয় ডিজিটাল বাংলাদেশের অন্যতম লক্ষ্য। সমৃদ্ধির জন্য জ্ঞান স্লোগানে শুরু হওয়া মেলা দেশি বিদেশি বিশেষজ্ঞ, তরুণ, শিক্ষার্থী ও আইসিটি প্রফেশনালদের মধ্যে একটি নিবিড় প্ল্যাটফর্ম গড়ে তুলবে বলে আশা করছেন আয়োজকরা। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সামাজিক ব্যবসা পরিচালনা নিয়ন্ত্রণে আইনি কাঠামোর তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। বাংলাদেশে সামাজিক ব্যবসা উদ্যোগের ধরনের সমালোচনা করেছেন তিনি। বেসরকারি উদ্যোক্তাদের জন্য সামাজিক দায়বদ্ধতা বাধ্যতামূলক করার কথা বলেছেন অর্থমন্ত্রী। রিজভি নওয়াজের রিপোর্ট। সামাজিক ব্যবসা ধারণাটি পুরনো হলেও হালে এটা জনপ্রিয় হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ইউনুসের কল্যাণে। তারই উদ্যোগে একাধিক প্রতিষ্ঠান বিদেশি বড় কর্পোরেট গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবসা শুরু করেছে। কিন্তু এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এবং আইনি কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে বাংলাদেশ কোরিয়া সম্পর্ক উন্নয়ন বিষয়ে সেমিনারে এ নিয়ে কথা বলেছেন অর্থমন্ত্রী। To develop a regime of investment. So today it is a social investment. Tomorrow it can be a for-profit organization. Today it is a successful organization. Tomorrow it will just wind up its business. 20 of the social investment companies registered in this country since 1987 have disappeared. They have either gone bankrupt, converted into for-profit organization, or changed character. So I believe social investment that way is not very responsible. To make it responsible, it's essential to have a legal framework. সেমিনারে কোরিয়ান উদ্যোক্তা ইয়াংওয়ান গ্রুপের চেয়ারম্যান কি হাক সুং তার কোম্পানিতে শ্রমিকদের কল্যাণে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। কেবল তৈরি পোশাক শিল্প নয়, সব ধরনের শিল্পে এমন উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার পক্ষে সরকার। And somehow through tax incentives, through other requirements, compliance requirements, the CSR is more responsible that way. সিএসআর সেন্টারের উদ্যোগে আয়োজিত সেমিনারে বাংলাদেশের সামাজিক দায়বদ্ধতা পালনে অগ্রগামী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জনমত গঠনে অনন্য অবদান রাখেন সাঁতারু অরুণ নন্দী। 90 ঘন্টা একটানা সাঁতরে বিশ্বের বুকে জানান দেন স্বাধীনতার জন্য সংগ্রামী এক রাষ্ট্রের অস্তিত্ব। কলকাতায় কলেজ স্কোয়ারের পুকুরে নতুন রেকর্ড করে বিজয়ের অর্থ তুলে দেন মুক্তিযোদ্ধাদের তহবিলে। অমির রহমান পেয়ারের তথ্য সহযোগিতায় বিজয়ের মাস নিয়ে দেখুন রাজীব দাসের ধারাবাহিকের 6ষ্ঠ দিনের রিপোর্ট। চাঁদপুরের অরুণ নন্দী কলকাতা রওনা হন 8 এপ্রিল। অস্ত্র চালনার প্রশিক্ষণের বদলে কাজে লাগাতে চান নিজের সাঁতার প্রতিভাকে। বিজয়ের 1.5 মাস আগে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজুড়ে অনেক বড় প্রচার হিসেবে কাজ করে তার ওই উদ্যোগ। কলকাতায় সে সময়ের বাংলাদেশ হাইকমিশনার হোসেন আলীর উপস্থিতিতে 8 অক্টোবর সকাল 8:05 কলেজ স্কোয়ারের পুকুরে নামেন অরুণ। ক্লান্ত শরীর যখন পানি থেকে তুলে আনা হয় তখন 12 অক্টোবর রাত 2:40। টানা 90 ঘন্টা 5 মিনিট সাঁতরে ভেঙে দেন মার্কিন সাঁতারু বিসি মোরের 88 ঘন্টা 56 মিনিটের বিশ্ব রেকর্ড। অভিনন্দন জানাতে ছুটে আসেন সে সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী কামরুজ্জামান, কিংবদন্তি অভিনেতা উত্তম কুমার এবং অস্কার বিজয়ী চিত্রনির্মাতা সত্যজিৎ রায়। পুরস্কারের 1 লাখ টাকা মুক্তিযোদ্ধাদের কল্যাণে তুলে দেন অরুণ। মুক্তিযুদ্ধকালীন সময়ে উনি যখন বিশ্ব রেকর্ডটি গড়েন, এই বিশ্ব রেকর্ডটি গড়ে তিনি যে অর্থ উপার্জন করেছিলেন সমস্ত অর্থই তখন ওই মুক্তিযোদ্ধার তহবিলে উনি অস্থায়ী সরকারের কাছে দান করে দেন। তো আমরা অরুণ নন্দীর পরিবারের পক্ষ থেকে আমরা দাবি করছি অরুণ নন্দীকে যেন অন্তত স্বাধীনতা পুরস্কারটি দিয়ে তাকে অন্তত সম্মানিত করা হয়। সাঁতারের বিশ্ব সংস্থা ফিনার স্বীকৃতি আদায়ে 41 বছরেও সাঁতার ফেডারেশন থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমার জানা মতে আমি যখন এই 4 বছর সেক্রেটারির দায়িত্ব পালন করছি তার মধ্যে দেখেছি যে এরকম ফিনাতে কিছু যায়নি। তবে না যাওয়ার বিভিন্ন কারণও আছে, যেমন ফিনাতে 90 ঘন্টার সাঁতার অন্তর্ভুক্ত নাই। তো আমি চেষ্টা করব ফিনাতে সেটা লেখার জন্য যে এটাকে কোনোভাবে অন্তর্ভুক্ত করা যায় কিনা।
চিরকুমার অরুণ নন্দীর কৃতিত্ব একদিন বিশ্ব স্বীকৃতি পাবে। দেশের গৌরবের মুকুটে যুক্ত হবে আরও এক জ্বলজ্বলে নক্ষত্র, এমন প্রতীক্ষায় দেশের মানুষ। রাজীব দাস, চ্যানেল আই। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। মিশরের রাজধানী কায়রোতে প্রেসিডেন্ট ভবনের বাইরে ট্যাঙ্ক ও সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে 5 জন নিহত এবং 350 জনের বেশি আহত হয়। তবে পরিস্থিতি এখন মোটামুটি শান্ত। বিক্ষোভ ও হতাহতের জন্য প্রেসিডেন্টকেই দায়ী করেছেন বিরোধী নেতা এল বারাদি। তবে ভাইস প্রেসিডেন্ট মাহমুদ মেক্কি বলেছেন, নতুন সংবিধানের ওপর 15 ডিসেম্বরই গণভোট হবে। এবারে জানাবো এক্সিম ব্যাংক বিশেষ সংবাদ। আর মাত্র 25 দিন, তারপরে 2013 সাল। নতুন বছরে প্রায় সব মাসেই কাকতালীয়ভাবে আছে কমপক্ষে 3 থেকে সর্বোচ্চ 9 দিনের সরকারি ছুটি। দিনপঞ্জিকায় সাপ্তাহিক বন্ধ সহ এরকম লাগাতার ছুটি নিয়ে দেখুন সাফাউল হোসেনের রিপোর্ট। বছরের শুরুতেই 24 জানুয়ারি বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী, 2 দিনের সাপ্তাহিক বন্ধ মিলিয়ে ছুটি 3 দিন। একই অবস্থা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরেও। 14 এপ্রিল পহেলা বৈশাখের ছুটি ছাড়াও আরো বেশ কিছু মাসে আছে এমন টানা 3 দিনের বন্ধ। মুভি দেখবো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, মানে বড় ছুটিতে আব্বু আম্মুর সাথে থাকবো। জানুয়ারিতে মেবি সেন্ট মার্টিন যাচ্ছি, তারপর ফেব্রুয়ারিতে আমি সুন্দরবন যাব, তারপর মার্চে হচ্ছে সিলেট, দেন মেতে এপ্রিল হচ্ছে বান্দরবন এবং মেতে হচ্ছে নেপাল। টানা ছুটি পেলে একটা পরিকল্পনা হলো যে ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয়গুলো ঘোরা। তবে 2013 সালের দীর্ঘ 2টি ছুটি পড়তে যাচ্ছে 2 ঈদকে ঘিরে। আগস্ট মাসে ঈদ উল ফিতরকে ঘিরে সরকারি ছুটি 4 দিন। 4 দিন পরে 15 আগস্ট জাতীয় শোক দিবস সহ বন্ধ 3 দিন। এছাড়া অক্টোবরে ঈদ উল আজহা এবং শারদীয় দুর্গোৎসবের সময় সরকারি চাকরিজীবীরা ছুটি পেতে পারেন 9 দিন। ছাড়া ছুটিতে হবে কি, আগে পরীক্ষা থাকবে, পরে পরীক্ষা থাকবে, এই কাজ থাকবে, ওই কাজ থাকবে, ছুটিটা নষ্ট হবে। যদি একসাথে ছুটিগুলো থাকে তাহলে পরে ছুটিটা কাজে লাগানো যাবে। অনেক বাচ্চা আছে যাদের শীতের পোশাক আশাকের অভাব আছে বা বাবা মা অ্যাবিলিটি নেই তাদের পোশাক আশাক দেবার। আমি আমার ঘরে এরকম অনেক পুরনো জিনিসপত্র আছে, প্লাস আমার ফ্রেন্ডদেরও আছে, আমি সেগুলো এনে তাদেরকে দিতে চাই। যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য এটা একটা সমস্যা, কারণ পরপর 3 দিন কাজ না করলে, যারা প্রতিদিন কাজ করে প্রতিদিন খায়, তাদের জন্য সমস্যা হবে। তাদের দিকটা মনে হয় বিবেচনা করা দরকার। মাসে মাসে সাপ্তাহিক ছুটির সঙ্গে উৎসব পার্বণের এমন ছুটিতে সবাই উদ্বেলিত হলেও রাজনৈতিক অস্থিরতা যেন ঘরে বসিয়ে না রাখে সেই আকাঙ্ক্ষা তাদের। সাফাউল হোসেন, চ্যানেল আই, ঢাকা। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। পজিশনিং বাংলাদেশ, ব্র্যান্ডিং ফর বিজনেস সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হবে বলে আশা করেছেন ব্যবসায়ীরা। সমাপনী বক্তব্যে প্লাটিনাম স্পন্সর প্রাইম ব্যাংকের পক্ষে তানজিল চৌধুরী বলেন, ঢাকার বাইরে সিলেট ও অন্যান্য সমৃদ্ধ জেলায় বিনিয়োগ বাড়াতে হবে। সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ দিন লেনদেনে কিছুটা মন্দাভাব ছিল। সাধারণ সূচক 26 পয়েন্ট কমে 4066 পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে মোট 263টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে 87টির, কমেছে 156টির এবং অপরিবর্তিত ছিল 20টির দাম। মোট লেনদেন হয়েছে প্রায় 269 কোটি 49 লাখ টাকার। এবারে কৃষি সংবাদ। বেস্ট
বেস্ট অফ বাংলাদেশের সেমিনারে ব্যবসায়ীরা বলেছেন কৃষি ক্ষেত্রে সম্ভাবনার সবটুকু অর্জন করতে হলে ইনক্লুসিভ বিজনেস করতে হবে। তবে বাংলাদেশ ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে যথেষ্ট উদার হয়নি। সেমিনারে অর্থনীতিবিদরা বলেন ব্যবসায় যারা উৎপাদক শ্রেণী তাদের অন্তর্ভুক্ত করা না হলে কম সময়ের জন্য বেশি লাভ করা যায়, কিন্তু সেই লাভ বেশি দিন টেকে না। সেমিনারে বাংলাদেশ ব্র্যান্ডিং এর উপর গুরুত্ব দেন আলোচকরা। অগ্রণী ইন্স্যুরেন্স নগর সংবাদ। ঢাকার ছেলে নাফিস সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার হলেও মার্কিন ভিসা পেতে বাংলাদেশি শিক্ষার্থীদের বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন কনসাল জেনারেল জে.বি. ফস। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের আয়োজনে মার্কিন ভিসার আবেদনের নিয়মকানুন সম্পর্কিত সেমিনারে ভিসা সংক্রান্ত বিষয়ে প্রশ্নের উত্তর দেন তিনি। ফস বলেন নাফিসের এফবিআই এর হাতে ধরা পড়া একটি বিচ্ছিন্ন ঘটনা। ওই ঘটনা বাংলাদেশের শিক্ষার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার ক্ষেত্রে বাধা হবে না। আবার ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছে, ফিরে এসে থাকছে। ভারত সফরে ইংলিশ ক্যাপ্টেন কুকের সেঞ্চুরির হ্যাট্রিক, আহমেদাবাদ ও মুম্বাইয়ের পর কলকাতার সেঞ্চুরি। বিরতির পর আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। শেষ পর্যায়ে নাটকীয় পরিবর্তনের দিকে এগোচ্ছে কাতারে বিশ্ব জলবায়ু সম্মেলন। এবারের সম্মেলনে কিছুই হবে না, কয়েকদিন ধরে হতাশা দেখা গেলেও সেই চিত্র পাল্টাচ্ছে। অনেক বিষয়ে আগের চেয়ে নমনীয় হয়েছে উন্নত দেশগুলো। কাতারের রাজধানী দোহা থেকে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় চাকি। পারস্য উপসাগরের তীরের বিশ্বের সবচেয়ে ধনী দেশে বসে উন্নত দেশগুলোর কাছ থেকে দাবি আদায়ের শেষ মুহূর্তের চেষ্টা চলছে এখন বিশ্ব জলবায়ু সম্মেলনে। অ্যাডাপ্টেশনের জন্য অর্থ বরাদ্দে ইউরোপের দেশগুলো নমনীয় হলেও যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা সহ কয়েকটি দেশ এখনো অনড়। তারা বলছে টাকার অঙ্ক নির্দিষ্ট করে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নন তারা। তবে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো অব্যাহত রেখেছে দাবি। The Kyoto Protocol is the only legally binding agreement we have. We are looking forward for a decision of the second commitment period, addressing all our outstanding issues. আগামী 3 বছরে $60 বিলিয়ন দাবির বিষয়ে আগে উন্নত দেশগুলো অনড় থাকলেও এখন আর সে অবস্থা নেই। $30 বিলিয়ন প্রতিশ্রুতির প্রত্যাশা স্বল্পোন্নত দেশগুলোর। যারা এই ড্যামেজের জন্য দায়ী তাদের পক্ষ থেকে এই বিষয়টাকে লস এন্ড ড্যামেজ হিসেবে আলাদা চিহ্নিত না করে এটাকে অ্যাডাপ্টেশনের মধ্যেই নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, যেটার সাথে আমরা একমত নই। আর এই জলবায়ু ঝুঁকি মোকাবেলার অর্থ নিয়ে স্বচ্ছতার দাবি বিশ্ব সুশীল সমাজের। It is on the donating countries to ensure that enough money is coming. It's on the developing countries to ensure that the money is being used where it is most needed. In other regions of Bangladesh where people are heavily affected by climate change. এই সম্মেলনকে সফল করতে দুপক্ষের মধ্যে শেষ মুহূর্তে এসেই জোর দেন দরবারে নেমেছে স্বাগতিক দেশ কাতার। অনেকটা ব্যর্থ হতে হতেই কিছুটা সফলতার দিকে এগোচ্ছে এই বিশ্ব জলবায়ু সম্মেলন। আগামীকাল হয়তো সিদ্ধান্ত হবে কিয়োটো প্রোটোকলের মেয়াদ 8 বছর বাড়ানো এবং অর্থ নিয়ে কিছু অগ্রগতি। সঞ্জয় চাকি, চ্যানেল আই, দোহা, কাতার। এবারে জানিয়ে দেব গ্রামীণ ফোন খেলার খবর। ভারতের বিপক্ষে সিরিজের টানা তৃতীয় সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। কলকাতা টেস্টের দ্বিতীয় দিনটিও তিনি নিজের করে নিয়েছেন। তার অপরাজিত সেঞ্চুরিতে ইংলিশদের স্কোর 1 উইকেটে 216 রান। আগের দিনে 7 উইকেটে 273 নিয়ে খেলতে নেমে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির 50তে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ 316। ইংলিশ স্পিনার প্যানিসার নিয়েছেন 4 উইকেট। জবাবি ইনিংসে ইংল্যান্ডের উদ্বোধনী 2 ব্যাটসম্যান কুক ও কম্পটন নাস্তানাবুদ করেন ভারতীয় বোলারদের। সাবলীল গতিতে ব্যাট করে এই জুটি যোগ করেন 165 রান। আহমেদাবাদ ও মুম্বাইয়ের পর কুক দেখা পেয়েছেন তৃতীয় সেঞ্চুরির। 23তম টেস্ট সেঞ্চুরি করা ছাড়াও ভারতের মাটিতে কোন সিরিজে সর্বাধিক রান করা ইংলিশ ব্যাটসম্যান হলেন তিনি। 136 রানে অপরাজিত আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 50 এসেছে কম্পটনের ব্যাট থেকে। প্রিয় দর্শক, সংবাদের একেবারে শেষ পর্যায়ে সিরিজের সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার।
সাইদির মামলায় যে কোনো দিন রায় ঘোষণা, হ্যাকিং এর অভিযোগে ইকোনমিস্ট ম্যাগাজিনের বিরুদ্ধে কারণ দর্শাও। পুলিশের ওপর জামায়াতের আক্রমণকে পরিকল্পিত বলেছেন প্রধানমন্ত্রী, ধৈর্য ও সাহসের সঙ্গে প্রতিরোধের নির্দেশ। রোববারের অবরোধে গাড়ি বের না করতে বলেছে 18 দল, রাষ্ট্রপতি শাসিত সরকারে ফিরে যেতে এরশাদের আহ্বান। পদ্মা সেতু প্রকল্প ঝুলে যায়নি, দাবি যোগাযোগ মন্ত্রীর, সবকিছু স্পষ্ট হতে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ। এবং টমেটো পাকাতে হরমোনের ক্ষতিকারক মাত্রা ও ব্যবহার বিধি সম্পর্কে ধারণা নেই কৃষকের, নীরব কৃষি বিভাগ। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 2626 নম্বরে। এর সাথে শেষ করছে এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।